ভারতের ব্যাপার না, এখানে কিন্তু তারেক রহমানের আপনি বক্তৃতাটা যদি দেখেন, ওটা অ্যানালাইসিস করেন যদি, সে কি বলছে, সে বলছে আই হ্যাভ এ প্ল্যান অর উই হ্যাভ এ প্ল্যান, মানে প্রথম আই হ্যাভ এ প্ল্যান, পরে উই হ্যাভ এ প্ল্যান। এই যে প্ল্যান, শেখ হাসিনাকে অনেকে মনে করে শেখ হাসিনা কি আসলে এখানে কোনো ফ্যাক্টর, এখানে অবশ্যই শেখ হাসিনা একটা ফ্যাক্টর ছিলেন। সাংবাদিক এবং বিশ্লেষক সাইফুল আমিন। সাইফুল আমিন ভাই, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রথম অনুষ্ঠানে আমাকে নেওয়ার জন্য, এই প্রোগ্রামটাতে অনেক ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আমরা বাংলাদেশে বর্তমানে দেখতে পাই একটি কথা খুবই প্রচলিত, এই নিয়েই অনেকের বিশ্বাস অবিশ্বাস, যে তারেক জিয়া বাংলাদেশে ফিরেছেন ভারতের আশীর্বাদ নিয়ে। পক্ষে বিপক্ষে অনেকেই অনেক ধরনের মত দিচ্ছেন। আমরা এই বিষয়টিতে বিস্তারিত জানার চেষ্টা করবো সাইফুল আমিন ভাইয়ের কাছে। এখন যখন ফিরলেন, ভারতের মিডিয়াগুলো দেখা যাচ্ছে যে একটু সুর বদলেছে, তারেক জিয়াকে এক প্রকার ধরেই নিয়েছে প্রধানমন্ত্রী, এরকম কথাবার্তা শুনতে পাচ্ছি। বাংলাদেশেও খালেদা জিয়ার মৃত্যুদিন ঘোষণার পর ভারতের কূটনীতিকরা আসলেন এবং এখানে মিটিং মানে সভা সমাবেশ করলেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, তার মধ্যে জামাত ইসলামীও আছে। আসলে ঘটনাটা কি, যেটা প্রচলিত তাই কি সত্য যে ভারতের আশীর্বাদ নিয়ে তারেক রহমান ফিরেছেন? ভারত কি তার কাছে থ্রেট ছিল এতদিন? অনেক ধন্যবাদ, আপনি একটা খুব ডেলিকেট ইস্যু তুলেছেন। সেটা হলো যে দেখেন, আমি যদি একটু ঘুরায় বলি, ভারতের সমর্থন ছাড়া, মৌন সমর্থন বলেন আর নীরব সমর্থন বলেন, বা সমর্থন ছাড়া তারেক রহমানের বাংলাদেশে আসা কঠিন ছিল। একটা বিশাল ইয়ে নিয়ে চলে আসবেন, কিন্তু আসতে পারেন, এবং শেষ পর্যন্ত একটা অসহায় দিলেন, ফেসবুক স্ট্যাটাস দিলেন যে তার সবকিছু অন্য কারো হাতে আটকানো আছে। এইটার পরে যে নাটকীয় ভাবে পরিস্থিতিটা চেঞ্জ হয়, সেই চেঞ্জের সাথে কিন্তু অনেকেই মনে করেন যে তারেক রহমান যে মুসলেকা বলেন আর যাই বলেন, কোনো না কোনো ভাবে এমন কিছুর মধ্যে আটকে ছিলেন যেটার সাথে ভারত কোনো না কোনো ভাবে জড়িত। ভারতের কাছ থেকে একটা ক্লিয়ারেন্স তার দরকার ছিল যে ভারত তার দিকে একটা নজর রাখবে, যে তার দিকে তার নিরাপত্তার ব্যাপারটাও ভারত দেখবে। আপনি জানেন আমির হোসেন মাহমুদ কিন্তু এই পরিবর্তনের পরই কিন্তু ভারতে গিয়েছিলেন এবং বিজেপির সাথে কংগ্রেসের সাথে মিটিং করছিলেন। তখনও কিন্তু তারা এই ক্লিয়ারেন্স গুলি খুঁজতেছিল, কিন্তু সেটা পাচ্ছিল না কোনো না কোনো ভাবে। এবং এটার সাথে লিঙ্কড আছে হলো যে শেখ হাসিনাকে অনেকে মনে করে শেখ হাসিনা কি আসলে এখানে কোনো ফ্যাক্টর, এখানে অবশ্যই শেখ হাসিনা একটা ফ্যাক্টর ছিলেন। এখানে শেখ হাসিনা ফ্যাক্টর হলো ভারতের দিক থেকে, ভারত যখন বাংলাদেশ ভিত্তিক কোন সিদ্ধান্ত নেয় অবশ্যই শেখ হাসিনার সাথে কথা বলে। কেন কথা বলে? কারণ তারা শেখ হাসিনাকে প্রোটেক্ট করতেছে। যদি শেখ হাসিনাকে প্রোটেক্ট করতে প্রোটেক্ট করতে হয়, তাহলে সবকিছু শেখ হাসিনার সংশ্লিষ্টতা লাগবে তাদের। পুরোপুরি যদি শেখ হাসিনাকে প্রোটেক্ট করতে হয়, ভারত কিন্তু হোলি এক দায়িত্ব নিয়েছে যে আমাদের মহান মেহমান, আমরা তাকে আপনি নিশ্চিত থাকেন যে ভারতীয় পক্ষ এটা শেখ হাসিনার সাথে আলাপ করেছে। এবং এই যে একটা ক্লিয়ারেন্স, আমি শব্দটা বলবো না, ভারতের পক্ষ থেকে যে তারেক যদি নেতা হয় নো প্রবলেম, এই যে নো প্রবলেমটা যাওয়ার জন্য কিন্তু শেখ হাসিনাকেও লেগেছে। এটা আপনি হাইপোথিসিস হিসাবে যদি, আপনি ফ্যাকচুয়াল তথ্যগুলো আপনার আমার কাছে এটা এখন আসবে না, হয়তো পরে কোনো এক সময় গবেষণা এগুলো পাওয়া যাবে, বাট হাইপোথেটিক্যালি যে এই জিনিসগুলো কিন্তু লেগেছে। সো ভারতের সাথে একটা নেগোসিয়েশনের মধ্যে উনি এসছেন, এবং সেটার অনেকগুলো উদাহরণ কিন্তু আপনি মাঠে আছে, যে উদাহরণগুলি প্রমাণ করে যে ভারতের সাথে তারেক রহমানের সংশ্লিষ্টতা, যে একটা যোগসূত্র আছে দুই পক্ষের মধ্যে, সেটা কিন্তু অনেকগুলো প্রুফ আছে। কিন্তু আপনি যদি টোটাল এই প্রুফ না, আমি পরবর্তীতে একসময় মানে আলোচনার এক ফাঁকে আমি কিন্তু ওই প্রুফগুলো আপনি দিতে পারবো যে ভারতের সাথে তারেক রহমানের যোগাযোগটা, একটা ট্রমা নিয়ে তিনি বাংলাদেশ থেকে গেছেন, কোনো সন্দেহ নাই। এবং আপনি বলতে পারেন আতঙ্ক নিয়ে গেছেন। আপনি যদি তখনকার সময় ভিডিওগুলো দেখেন, আপনার এয়ারপোর্ট থেকে বা এয়ারপোর্ট বা পিজিতে তার ভিডিও, তার চেহারার মধ্যে কোনো চেহারা ছিল না, ইট ওয়াজ জাস্ট সে আতঙ্কিত ছিল। সে আতঙ্কিত মানুষটা কিন্তু সেই 17 বছরে ওই ট্রমাটা থেকে বেরোতে পারছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ বাংলাদেশ মানে তার কাছে কিন্তু ওই চিত্রটা ভেসে ওঠে, তারপর যা হয়েছে এখন সেটা স্বাভাবিকভাবে উনি প্রথম প্রোটেকশন চাইবেন, এবং প্রোটেকশনটার এই হলো প্রথম দিকে বুলেট প্রুফ অমুক টমুক দেখছিল। পরবর্তীতে আমার ধারণা কালকের পরে আমার কাছে মনে হচ্ছে হয়তো চেঞ্জ হলেও হতে পারে, না হলে তো কিছু করার নাই। নেতা দূরে থাকলে স্বাভাবিকভাবে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন থাকবে, জনগণের কথা বুঝতে পারবে না এবং সে বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন
জি, অনেক ধন্যবাদ। আমরা আমরা তো এই দৃশ্য দেখেছি যে তার আশেপাশে নারী বেষ্টিত, মানে নারীর ক্ষমতায়নের একটা গন্ধ পাওয়া যাচ্ছে কিনা, মানে জামাত বা এই যে ইউনূস সরকার তারা নামে নারী বান্ধব বলে, কিন্তু তাদের কোনো সভা সমাবেশে নারীদের দেখা যায় না, কোনাকাঞ্চিতেও পাওয়া যায় না। কিন্তু তারেক জিয়া যেখানেই যাচ্ছেন আশেপাশে নারী থাকছেন, নারীদের সামনে রাখার এটা ইতিবাচক কিনা, এবং আমাদের যদি একটু বলেন যে তিনি সারাক্ষণ মরার ভয় পান কেন? মানে ওই 21শে আগস্টের পর থেকে তার মধ্যে কি এই ধারণা আছে যে আমি যেহেতু মারার প্ল্যান করি, আমারও মারার কেউ প্ল্যান করবে, তোমাকে বদিবে যে গোগুলে বাড়িছে, সেই টাইপের তাকে সবসময় আতঙ্কে রাখে কিনা? এটা শুনেন, এই আপনি যখন কাউকে দৌড়াতে যাবেন, আপনার তো দৌড়ানো লাগে, লাগে না? দৌড়াইতে হয়। এখন উনি যখন লড়াইতে যদ্দূর দৌড়াইতে তদ্দূর, হ্যাঁ। আর উনি যখন কাউকে লড়াইতে গেছেন, কার উপর গ্রেনেড হামলা করছে, তখন উনি ওই রিস্কটা মাথায় রাখেন না যে তার উপরে একই ঘটনা ঘটতে পারে, এবং সেটার কিছু নমুনা তো ওনার উপরে দিয়ে গেছে, যাই না তো তা না। আপনি একজন মানুষের উপরে, সে ধরুন যে কোনো মানুষের উপর আপনার টর্চার কিন্তু একটা বড়, আপনি গুলি করে মানে আপনি মাজার উপর দিয়ে গেছে বোঝাচ্ছেন? হ্যাঁ, আপনি গুলি করে মেরে ফেললে এটা শেষ, কিন্তু আপনার শরীরের উপর দিয়ে যাও, এটা কিন্তু এভরি সিঙ্গেল মোমেন্ট আপনি কিন্তু মনে থাকে, এভরি সিঙ্গেল মোমেন্ট। আপনি যখন খেয়াল করে দেন, আপনি ফুটবল খেলছেন, যখন আপনার পায়ের উপর অ্যাঙ্কেল উপরে একটা আঘাত হয়েছে, আপনি কিন্তু এটা স্মরণে রাখেন, কারণ কি? এটা হলো আপনার ট্রমা। এখন সেইটা থেকে উনি বেরোতে পারবেন এক জীবনে, এইটা খুব অস্বাভাবিক ঘটনা। যেই ঘটনাটা আপনি, যদি আপনি এখানে আসেন, আমাদের শেখ হাসিনা কি তার পিতা মাতা ভাই তারপর আত্মীয় স্বজন, ওদের মৃত্যুর ট্রমা থেকে বেরোতে পেরেছেন? পারেন নাই। এখনো যখনও বক্তৃতা যান, কিন্তু তো তার চোখে ছলছল করে উঠে, কারণ ওইটা তাকে সব সময় তার মাথার মধ্যে হর্ন করে থাকে। ওই কথায় যখনই মানুষকে দেখে, যখনই দেখে, আমি অনেস্টলি বলি, আমার একটা ধারণা, শেখ হাসিনা যখন কাউকে দেখে, সামনে দেখে, তখন মনে করে যে এই মানুষগুলোর সামনে দিয়ে আমার বাবা মারা গেছে, তখন তার মধ্যে একটা রিয়াকশন তৈরি হয়। এই তারেক রহমানও যখন এখন সেনাবাহিনীর লোকজন তার চারপাশে দেখে, সে তো আতঙ্কিত থাকে যে এই লোকগুলি তো আমাকে ইয়ে করছিল, এখন আবার তারা আমার পাহারা দিচ্ছে কখন কি। যে কারণে আপনি দেখবেন যে তার সিএসএফ বাহিনী যেটা বলেন সেটা একেবারে তাকে ঘেরাও করে রাখে, সেনাবাহিনী কিন্তু তার আশেপাশে থাকে না। দেখছেন আপনি তার গার্ডটাতে, সে কিন্তু পুরোটাই কিন্তু তার নিজস্ব বাহিনী দিয়ে কিন্তু ওই যে আতঙ্ক থেকে, এবং এটা স্বাভাবিক আতঙ্ক, একটা মানুষের আতঙ্ক। এটা মানুষ তার ক্লিবিলিং ইয়ে না, বা কি বলে, পোকামাকড় না, যে সে কোনো কিছু, কিন্তু সে তো সবকিছু মনে রাখে, তার মাথায় থাকে, তার ব্রেইনের মধ্যে আছে। এই আতঙ্ক তার মানে আজীবনই থাকবে, এই আতঙ্ক থেকে সে বেরোতে পারবে না। কারণ আবার এট দ্য সেম টাইম তিনি এরকম ডিস্ট্রাকটিভ ডিসিশনগুলো নিয়েছেন, সেই ডিস্ট্রাকটিভ ডিসিশনগুলো তাকে কিন্তু রিমাইন্ড করে যে আমি এই কাজগুলি করেছিলাম। ওকে, তিনি বেলতলায় না গেলেন, সেটা তার, তিনি বেঁচে থাকুন আমরা চাই, কিন্তু ওই নারী বেষ্টিত থাকা, মানে তার আশেপাশে নারীদের দেখা যাচ্ছে, মানে নারী বেষ্টিত শব্দটা তুলে নিচ্ছি, এটা কি নারী ক্ষমতায়নের কোনো ইঙ্গিত দিচ্ছে? আর যদি সেটাই হয়, রুমিন ফারহানার মতো এত বলিষ্ঠ একজন নারী, তাকে বহিষ্কার, মানে মেসেজগুলো মিলতেছে না সাইফুল ভাই, একটু ডটগুলো যদি মিলে দেন। প্রথমত হলো, বুঝছেন, এই যে চারপাশে অমুকরা আছে, চারপাশে তমুকরা আছে, হ্যাঁ, যেটা ভিজিবল থাকবে, এটা কিন্তু তার চারপাশ না, এটাগুলো শো। হ্যাঁ, আপনি যখন কাউকে দেখাতে চাবেন, যেটা আপনি দেখছেন যে নারীরা এরকম বসে, এটা কিন্তু তার শো, এটা দেখাচ্ছে, বাট এইটা তার মনে আছে, এটা আপনার ভাবার কোনো কারণ নেই। এটা তখনই আপনি ভাবতে পারেন, সেটা হলো তার অন্দরমহলটা কেমন, অন্দরমহলে উনি কার দ্বারা পরিবেষ্টিত থাকেন, উনি ওনার এখন ফিরোজাতে বলেন, আর যেখানে উনি থাকেন সেখানে উনি কার দ্বারা পরিবেষ্টিত থাকেন, এটাই হলো মেইন ব্যাপার। সো আমার কাছে একটা জিনিস মনে হয় যে এইটা যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, এটা প্রতীকী, যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা প্রতীকী, এটা উনি দেখাতে চাচ্ছেন। এর মানে এই নাও যে উনি নারী বান্ধব। যদি তাই হতেন, আমি রুমিন ফারহানার একটা কোটেশন দিয়ে আপনাকে বলছি। রুমিন ফারহানা সর্বশেষ একটা বলছে তার জীবনের সবচেয়ে বড় দুইটা জিনিস বলছে। জীবনের সবচেয়ে বড় হলো যে তার বাবাও নির্বাচন করতে হয়েছিল স্বতন্ত্র হয়ে, তাকে নির্বাচন করতে হয়েছে, কিন্তু তার জন্য আর সবচেয়ে বেশি স্মরণীয় হলো যে যিনি তাকে রাজনীতিতে এনেছেন, তার মৃত্যুর দিন তাকে বহিষ্কার করা হয়েছে। যিনি তাকে কেমনে রাজনীতি আসছে, রুমিন স্মরণ করেছেন যে খালেদা জিয়া কিভাবে প্যারিস্টারি পাশ করার পর কিভাবে তার মায়ের কাছ থেকে রুমিনকে চেয়ে রাজনীতিতে এনেছেন। সো এমন একদিনে তাকে বিদায় করে দেওয়া হয়েছে যেদিন ওই তার দ্বিতীয় পলিটিক্যাল মা তিনি মারা গেছেন।
এই কথাটা কিন্তু উল্লেখ করেছেন। তো আপনি কি রুবিন ফারহানের এই বিদায়টাকে এটা একটা পার্সোনাল গ্রাস মনে করেন না? আমার কথা মনে হয় পার্সোনাল, এটা পার্সোনাল ব্যক্তিগত আক্রোশ থেকে সেটা করেছে। কোনো না কোনো ভাবে তার ক্রমে থ্রেটেন্ড ফিল করছে যে তার মায়ের কাছে এ বেশি ঘনিষ্ঠ আমার চেয়ে, আমার একটা মানে কোনো না কোনো ভাবে থ্রেটেন্ড ফিল করেছে কোনো না কোনো ভাবে, এবং যে কারণে তাকে সরাইছে। অথবা অথবা তার পার্লামেন্টের যে ভূমিকাটা ছিল, সেই ভূমিকাটাতে সে যেরকম আউটস্পোকেন ছিল, তার একটা হচ্ছে এরকম একজন আউটস্পোকেন আমার দরকারটা কি, আমার তো মিউ মিউ করার লোক দরকার। সব নেতা কিন্তু মিউ মিউটা খোঁজে বেশি। এটা এটা আমাদের মানে আমি জানি না, আমাদের দেশের প্রকৃতিগতভাবে প্রত্যেকটা নেতা তার শিষ্য খোঁজে। যেমন ধরেন আপনার এই যে পার্লামেন্ট ইলেকশন হচ্ছে, এখন সব এমপির কাছে শুনবেন আমার অনুসারীরা আমার জন্য এই দিচ্ছে, অনুসারী শব্দটা ইউজ করে, মনে হচ্ছে সে নবীর অনুসারী হইতে পারে, কিন্তু এমপির অনুসারী হবে কেন? কিন্তু বাংলাদেশ কিন্তু এরা তারেক বলেন, শেখ হাসিনা বলেন, তাদের কিন্তু অনুসরণ করে, অনুসারী হয়ে যায়। এবং এটা হওয়ার কারণ এই অনুসারীরা পালায় যেতে দ্বিধা করে না, আবার পালা যাবে তিনি, কারণ তারা তো না মানে কি বলে আপনার এই কি বলে অনুসারী না, মানে তার রাজনীতির অনুসারী না, তাকে অনুসরণ করে। আপনি ফেসবুকে কমেন্ট পাবেন, আই হ্যাভ সিন বহুত বিখ্যাত লোকজন, খালেদা জিয়ার সৌন্দর্যই তার কাছে বিশাল, বিখ্যাত লোক এমন বক্তব্য দিয়েছে, ধরেন যে খালেদা জিয়ার রং দেখেই কাহিল হয়ে পড়ছিল আমাদের এক সাংবাদিক। আমি দেখলাম যে তার ইন্টারভিউ নিতে গেছে, সে মহিলা সাংবাদিক, তার রং দেখে না কাহিল হয়ে গেছিল, দুধে আলতা রং। এখন এই যে চাহনিটা, এটা কি আপনার মনে হয় ওনার আদর্শিক প্রেমিক? তারা মোটেও না, তার ওই দুধে আলতা রঙের প্রেমিক। কিন্তু দেখেন ডিফারেন্স বিটুইন রুমিন অ্যান্ড আদার্স, রুমিন কিন্তু রূপের প্রেমিক না, রুমিন কিন্তু তার পলিটিক্যাল অনুসারী, কারণ তাকে তার মার কাছে চেয়ে নিয়ে এই পলিটিক্সটা করার জন্য, যে পলিটিক্সে রুমিন বিশ্বাস করতো, সো তার হলো পলিটিক্যাল অনুসারী। তারেক রহমানের দরকার পলিটিক্যাল অনুসারী না, তার দরকার তো ওই যে নবীর অনুসারী, যেগুলো এখন আমাদের প্রত্যেকটা এমপি বলা শুরু করছে, আমার অনুসারীরা আমার জন্য এই করছে, আমার অনুসারীরা এই যে পোস্টার নিয়ে বলতেছে, আমি তো লাগাইনি, আমার অনুসারীরা লাগিয়েছে। ব্যাপার, সবাই অনুসারী। ওকে, সাইফুল ভাই, আমরা একটু ভারতের আশীর্বাদ নিয়ে যে তারেক রহমান দেশে ফিরেছেন তার সপক্ষে উদাহরণগুলো একটু জানতে চাই বিস্তারিত। মানে আমি ডটস মিলাইতে পারি আমার কাছে, আমি তো আর মানে একেবারে এমনিতেও দূরে আছি, তারপর মানে ওইভাবে কতগুলি ডটস আমি মিলাই দেয়। প্রথম ডটস গুলো হলো যে আপনি যদি দেখেন থেকে জয়সওয়ালের একটা বক্তব্য, তারেক রহমান ডিসিশন নেওয়ার আগে জয়সওয়াল একটা তাকে জিজ্ঞেস করছে বাংলাদেশ প্রসঙ্গে, তখন সে ওই করে কমনলি যে কথাগুলি বলে, সেই কথাগুলি বলার পরে দুইবার একই ফ্রেজ ইউজ করছেন, একটাতে একটা শব্দ অ্যাড করে আরেকটাতে আরেকটা শব্দ, বা প্রথম দফা বাদ ছিল, প্রথম দফা দুটো শব্দ ইউজ করছে, পরে একটা শব্দ ইউজ করছে। সেটা হলো কি, ভারত বাংলাদেশে অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক, একটা হলো অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তি। আগে ভারত সবসময় বলতো, মানে এর আগের স্টেটমেন্টটা ছিল ভারত বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, ঠিক আছে, এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তার সাথে ভারত খাতির করবে, আর কার সাথে ভারত খাতির করতে রাজি না। এটা তাদের প্রধান সেনাপতি থেকে শুরু করে সবারই একই স্ট্যান্ড। তো এই প্রথম জয়সওয়াল বলল যে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণ। আপনি ঠিক সেই সময়তে কিন্তু তারেক রহমানের দেশে আসার ইয়েটা আসে, শব্দ একটা অ্যাড করছে, কিন্তু অংশগ্রহণমূলক এটা আগে ছিল না। অন্তর্ভুক্তিমূলকের যে ব্যাখ্যার পরিবর্তে তিনি দুটো শব্দ দিতে, এখন এই যে অংশগ্রহণমূলক শব্দটা আসলো অল অফ এ সাডেন, এটা কারণটা কি? কারণ কোথাও না কোথাও থেকে ওনারা মনে করছেন যে এই শব্দটা অ্যাড করতে হবে, নাহলে তো ইনক্লুসিভ বলে সবসময় ওনারা গলা ফাটাচ্ছেন। অ্যাড করার কারণটা কি? কারণটা ওনারা কারো কাছে অ্যাসিউরেন্স দিয়েছেন যে এই ধরনের একটা যদি ইনক্লুসিভ বলতে থাকি, তাহলে আবার ডিবেটটা চালিয়ে আবার আমরা যে দাবিটা করতেছি সেই দাবিটা আমাদের পূরণ হবে না। আমাদের দাবিটা কি? আমাদের দাবিটা হলো আওয়ামী লীগ সহ অন্যান্য দল মিলে স্বাধীনতার যুদ্ধের সাথে সম্পৃক্ত সকল দলগুলি অংশগ্রহণ করবে, তাদের দাবিটা, যেটা অন্তর্ভুক্তিমূলক বলে, কিন্তু প্রথমবার মতো অংশগ্রহণমূলক বলে, কোনো ফাঁক ফোকর নাই আমাদের কথার মধ্যে, কোনো ফাঁক নেই। ফাঁক ফোকরটা কাকে জানান দিল? যখন তারেক রহমান আসতেছে, তো তারেক রহমান তার মানে এই একটা বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন। এটা আমি লিঙ্ক খোঁজার চেষ্টা করছি। এরপর আপনি যদি আরো বিভিন্ন সময় যদি আপনি
খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে বা মৃত্যুর পরে কি কি ঘটনাগুলো ঘটলো আপনি দেখেন। সেটা হলো নরেন্দ্র মোদী একটা চিঠি নিয়ে পাঠাইলেন, যেখানে উনি তার খালেদা জিয়ার পথকে আলোর পথ হিসাবে দেখেছেন, চিঠিটা পাঠিয়েছেন। জয়শঙ্কর আসলেন, মানে এক মোদী দুই জয়শঙ্কর এখানে উপস্থিত। জয়শঙ্কর এসে কার সাথে মিটিং করছেন? ফেয়ার, আপনি একদম স্কোয়ারলি কার সাথে মিটিং করছেন? স্কোয়ারলি মিটিং করছে তারেক রহমানের সাথে, আর নো ওয়ান এলস। আর আপনি যেহেতু সে সরকারের ইউনূসের সাথে দেখা করতে রাজি হয় নাই, তৌহিদের সাথে কথা বলতে রাজি হয় না বা বৈঠক করতে রাজি হয় নাই, তখন সেখানে আসিফ আর গিয়ে খলিলুর রহমান, তার পছন্দের কেউ একজন খলিলুর রহমান, তাকে করছে, কি বলে, খলিলুর রহমানের সাথে কথা বলছে। তাও কথা কি একদম শর্ট পিরিয়ড, কিন্তু আসল মিটিংটা কার সাথে করেছে? আসল মিটিং তারেক রহমানের সাথে করেছে। তা আপনি বলেন, ওইখানে আসিফ নজরুলের কাজ কি ছিল? 26 লাখ ভারতীয় লিস্ট দিতে গেছিলেন উনি। আচ্ছা, ওইটা খুব ফানি ব্যাপার। ওটা তা না, ওইটা আমি যেটা ফান করে বলি বিভিন্ন সময়, সেটা হলো যে তিনি 26 লাখ ভারতীয় চাইছেন, বলছেন আমার সাথে আমি পাঠাচ্ছি, C-130 পাঠাচ্ছি, যতগুলো পারা যায়। আমার 26 লাখ নাগরিক নিখোঁজ আছে, এগুলো আপনার কাছে আছে, আপনি এগুলো দেন। এর আমি আমার আসিফের কাছে 26 লাখ নাগরিক রয়েছে। যাই হোক, আমরা অন্য একটা যে কথাটা বলছে, সেখানে কিন্তু মিটিংটা এক্স্যাক্টলি কার সাথে হয়েছে? তাদের এক্সপ্রেশন দেখে, আসিফ নজরুলের এক্সপ্রেশন দেখে মনে হয়েছে যে বহু বছর পর পিতার সহিত তার মুলাকাত হয়েছে আর কি। তারা তো আমার কাছে আবার অন্যরকম মনে হয়েছে। আমার কাছে পিতার সহিত আমার কাছে মনে হয়েছে যে অনেকদিন পর প্রভুর সাথে যখন তার প্রিয় যে পোষা প্রাণীটা দেখা হয়, তখন কিন্তু এরকম করে, মিউ মিউ করে, কুকুরে আওয়াজ করবে, এই করবে, পোষা প্রাণীটা। ওরকম মনে হয়েছে আমার কাছে। আপনি তো খুব ভালোভাবে তাকে, আমি ওইভাবে চিন্তাও করি না, কারণ এরা ওই প্রজাতির, যে এরা ওই ওই ওরকমই আর কি, নিয়মিত করা এবং করুণা ভিক্ষা করার লোক। তারপরে আপনি যদি দেখেন যে জয়শঙ্কর চলে গেল, জয়শঙ্কর চলে যাওয়ার পরে জয়শঙ্কর গিয়ে যাওয়ার পরে আমাদের রিয়াজ হামিদুল্লাহ কি বললেন? আমাদের ওই ফাঁকে কিন্তু রাজনাথ সিং আবার গেছে, দেখেন তিনজন। হোয়াট এ জেস্চার! আপনি একজনই যথেষ্ট ছিল না পিএম মোদি? তা না, পিএম মোদি, জয়শঙ্কর এন্ড দেন রাজনাথ সিং, সে দিল্লিতে গিয়ে আমাদের ওখানে সাইন করলো। আপনি লিঙ্কেজটা খোঁজেন। এরপর আপনি দেখেন তারপরই আমাদের রিয়াজ হামিদুল্লাহ পরপর কয়েকটা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস, সেখানে কিন্তু সরাসরি এই সরকারের সাথে কথা না, সরাসরি সে লিখলো যে নেক্সট নির্বাচনের পরে বাংলাদেশ এবং ভারত তাদের সম্পর্ক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তারপরে নেক্সট নির্বাচনটা রিয়াজ হামিদুল্লাহ, যিনি সরকারি লোক, উনি অলমোস্ট পক্ষ ত্যাগ করার মতো স্টেটমেন্ট করছেন। মানে বাংলাদেশ এই সরকারের সাথে উনি নাই, তার মানে ভবিষ্যৎ সরকার তো তার মানে ভারত তো ইঙ্গিতই করেছে যে তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ সরকার। তো এখানে একটা আপনি লিঙ্ক যদি খোঁজেন, তারপর রিয়াজ হামিদুল্লাহর এই বক্তব্যটা, আমার রিয়াজ হামিদুল্লাহ যদি নর্মাল সময় হয়তো তাকে কিন্তু মানে পক্ষ ত্যাগের অভিযোগ কিন্তু অভিযুক্ত করা যায়, কিন্তু তিনি কিন্তু রিয়াল সিচুয়েশনটা তুলে ধরছেন যে এই সরকারের সাথে আসলে কোনো সম্পর্ক নাই, সমস্ত সম্পর্ক ভারতের সাথে। এরপরে জয়শঙ্কর কি বলছে? জয়শঙ্কর গতকাল বা পরশু দিন কি বলে মাদ্রাজে IITর একটা মিটিং এ ছিলেন। ওখানে তাকে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয় যে বাংলাদেশে এই যে সহিংসতা, এই সহিংসতা আপনার বাংলাদেশে, উনি তখন বাংলাদেশের নাম উচ্চারণ না করে বললেন, আমি অন্যভাবে কথাটা বলি, যে আমার খারাপ প্রতিবেশী এবং ভালো প্রতিবেশী, ইংরেজি বললো অনেকক্ষণ সময় লাগবে, শুধু এটুকু বলছে, আমরা ভাগ্যবান যে আমাদের অনেক প্রতিবেশী আছে, কিন্তু সেখানে খারাপ প্রতিবেশী আছে, ভালো প্রতিবেশীও আছে। এখন সে উদাহরণ দিচ্ছে, ভালো প্রতিবেশীর জন্য আমরা কি কি করতে চাই? ভালো প্রতিবেশীর যখনই কোনো সমস্যা আমরা দৌড়ায় যাব, যা শ্রীলঙ্কার কথা উল্লেখ করেছে, যে আমরা শ্রীলঙ্কার যখনই হইলো আমরা শ্রীলঙ্কার কাছে দৌড়ায় গেলাম এবং শ্রীলঙ্কাকে সমস্ত সহায়তা দিলাম। তারপর বলছে যে শ্রীলঙ্কাকে যেন IMF লোন দিচ্ছিল না, আমরা তাকে টাকার ব্যবস্থা করে দেব। এবং করোনার কথা বলছে যে আমরা যখন চরম সংকটে, তখন কিন্তু করোনা ভাইরাসের ভ্যাকসিন আমরা কিন্তু সব প্রতিবেশীকে দিয়েছি। এগুলো হলো ভালো প্রতিবেশী। এখন খারাপ প্রতিবেশীর উদাহরণ দিল, বলছে খারাপ প্রতিবেশী যদি সারাক্ষণ মনে করে যে তিনি আমাদের উপরে অন্যায় করে যাবেন, আমরা সেটা মেনে নেবো, তখন আমরা আমাদের মতো সিদ্ধান্ত নেব। সেটা উদাহরণটা দিকে আবার ওর কোনো নাম নামে বলছেন যে ওই প্রতিবেশী যদি বলে আমাকে পানি দাও,
এবং একই সঙ্গে যদি বলে আমি তোমার উপর হামলা চালাবো, তাহলে আমি কি তার সাথে থাকতে পারি? মানে ইন্ডাস চুক্তির কথা বলছে। ইন্ডাস চুক্তি যে একটা পাহেলগাম অ্যাটাকের পরে যেটা ভারত উইথেন করে দিয়েছে, হ্যাঁ, সেই চুক্তির কথা ইঙ্গিত করে বলছে যে ওরা পানিও চাবে আবার বলবে আমি তোমাদের উপর হামলা করার অধিকারী। এটা তো হইতে পারে না। আসলে উনি কিন্তু বাংলাদেশের উপর উত্তর দিয়েছেন, এবং বাংলাদেশ এই পুরো সংকটের মধ্যেই আছে। কি সংকট? গ্যাঞ্জেস ওয়াটারের চুক্তি এই বছর শেষ হয়ে গেছে, খুব সহজ, বা এই বছর শেষ হবে। তাহলে আপনারা কিন্তু ওই চুক্তির কথা মনে করেন যে আপনি পানি চাইবেন, আবার আমার ভিতরে ইনফিল্ট্রেট করবেন, আমার আমার সেভেন সিস্টার নিয়ে খোঁচাখুচি করবেন, এ তো হবে না। এবং এরপরে যদি আপনি দেখেন সর্বশেষ আমি আজকে পত্রিকায় আপনার এই বিষয়ে যে আলোচনা হবে টাইমে আজকে পত্রিকার কথা আমি মনে করে বলছি, দেখেন ভারত চাপের রাজনীতিতে গেছে, চাপ প্রয়োগের রাজনীতি। সো ভারত বাংলাদেশকে ভালো প্রতিবেশী মনে করছে না। কোনটা দিয়ে দেখেন, খুব ছোট্ট উদাহরণ, মুস্তাফিজুর রহমানকে IPL এ নিষিদ্ধ করেছে, নিষিদ্ধ করে নাই, বাতিল করে দিতে বলছে, আরো একটা কাজ করছে যেটা সামনে আসতেছে, ভারত বাংলাদেশের যে ওয়ানডে যে ট্যুর, হ্যাঁ, সেই ট্যুর কিন্তু বাংলাদেশ কিন্তু সময়সূচি ঘোষণা করছে। ভারতের বলা হচ্ছে যে BCCI এই ট্যুর ক্যান্সেল করতে যাচ্ছে। ভারত কিন্তু কূটনীতির প্রথমে কিন্তু এই কাজটা করে, পাকিস্তানের সাথে সেম কাজটা করছিল, মানে সার্ক থেকে বেরিয়ে যাওয়া, তারপর সার্কে অকার্য, সার্কে আর না আসা, তারপরে ভারতীয় ক্রিকেটারদেরকে পাকিস্তানে খেলতে না দেওয়া, সেম ঘটনা। কিন্তু আমি মিলাইতে পারছি কিনা জানেন, ইন্ডাস চুক্তির কথা বলে গ্যাঞ্জেসে দিয়ে গেল, চাপ প্রয়োগের কথা বলে কিন্তু এই যে যেটা তারা আগে পাকিস্তানের সাথে করেছে যে খেলতে দিবে না, যদিও এটা খুবই মানে খেলাটাকে রাজনীতির ভিতরে নিয়ে আসে, এটা খুব অন্যায়, কিন্তু ভারত তো চাপের দিকে যাচ্ছে। যে এই প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে যে ভারত এখন তারেক রহমান দিকে চেয়ে আছে যে দেখো আমরা কিন্তু এই উদাহরণ একটা করে দিয়ে রাখলাম, তুমি কি করবা আমাদেরকে কিন্তু ক্লিয়ারলি বলো, বা এই করে তারেক রহমানের কাছ থেকে কিন্তু এখন আশা করছে যে রেসপন্স। কি রেসপন্স উনি দিবেন সেটা উনি জানেন, বা ওনার কাছে কি চেয়েছে এটা উনি একমাত্র বলতে পারবেন। তবে একটুকু আমি বুঝি যে অংশগ্রহণমূলক নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন মূলক নির্বাচন, এই দুটা শব্দ যে ইউজ করছে, এইটাই ভারত চাচ্ছে, আর কিছু না। জি, সাইফুল আলম ভাই, আপনার বিশ্লেষণ থেকে স্পষ্ট হলো যে ভারত এখানে কি রোল প্লে করছে, কিন্তু আমাদের সূর্য সন্তানরা মনস্টাররা আর কি, তো তাদের ব্যাপারে একটু যদি মন্তব্য করতেন। তারা তো দিল্লি না ঢাকা, এখন কি হয়ে গেল? বা এই যে হাদিকে কেন্দ্র করে ভারতীয় দূতাবাসে পর্যন্ত হামলা, অনেক গ্যাঞ্জাম আমরা দেখলাম, এবং তারা কতটা বেপরোয়া এরা থাকলে, এই সন্ত্রাসীরা থাকলে আর তো আলাদা শত্রু হায়ার করার দরকার নেই। এরা যদি থাকে, এরা যদিও আপনি নিশ্চিত থাকেন যে এরা বিলীন হয়ে যাচ্ছে, এরা কিন্তু জামাতের পেটের ভিতরে চলে যাচ্ছে, আস্তে আস্তে করে বিলীন হচ্ছে বা লুকিয়ে যায়, পালিয়ে যাচ্ছে। ফিয়ার যখন মানুষকে আক্রান্ত করে তখন কিন্তু এদের এখনো যে ছেলেটা আছে একে কিন্তু তার যে শতপ্রণোদিত স্বীকৃতি, তাকে অ্যারেস্ট করার দরকার ছিল না। এটা বাংলাদেশের আইন কি বলে, একজন স্বীকৃত খুনি নিজে স্বীকার করতেছে আমি খুন করছি, তো তারা অ্যারেস্ট না করে যখন ছেড়ে দিয়েছে তখন এদের থাকবে। এখন তারেক রহমানকে ঠিক করতে হবে যে এটা এখন কি আইনের শাসন চলবে নাকি এই বেআইনিদের চলবে, এই বেআইনিদের কর্তৃত্ব চলবে। যদি উনি ঠিক করতে পারেন যে বেআইনিদের কর্তৃত্ব চলবে না, তাহলে এগুলো সব নির্মূল হতে বাধ্য হবে, এটা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এটা শুধুমাত্র তারেক রহমান না, এখনকার সময়েও আপনার বলা হচ্ছে যে পুলিশ নাকি মনোবল ফেরত পাইছে, ওই ফেরত পাইছে, সে ফেরত পাইছে, কিন্তু পুলিশ, আমি কল্পনা করতে পারি না যখন পুলিশ সদস্য পুলিশের ওসির সামনে বসে বলতেছে আমি আপনার SI কে মারছি। এটা তো তার সন্তানকে মারার মতো বা তার ভাইকে মারার মতো। কোনো বাবা তার সন্তানটা কেউ মারছে তাকে এভাবে ছেড়ে দিবে, বা কোনো ভাই তার ভাইকে এভাবে মারছে ছেড়ে দিবে? বাট দিস ইজ হ্যাপেনিং, দিস ইজ হোয়াট হ্যাপেনিং। এবং ওই সময় অ্যারেস্ট করা তাকে হয়নি, এটা নিশ্চিত। হয়তো আজকাল অ্যারেস্ট হয়েছে, কিন্তু ওই সময় তাকে অ্যারেস্ট করা হয়নি, তাকে জামাইয়ের আদরে বীরের বেশে যেতে দেওয়া হয়। আমি তো সেটাই বলছি যে তখন এটা তো তাৎক্ষণিক পুলিশের কারেজের ব্যাপার নাই, এটা হলো ইমিডিয়েট একটা রিফ্লেকশন হওয়া উচিত ছিল তার মনের মধ্যে, বা ইমিডিয়েট রিয়াকশন হওয়া উচিত তার মনের মধ্যে যে হি কিল মাই ব্রাদার, আমার ভাইকে মেরেছে। কিন্তু পুলিশের মধ্যে রিয়াকশনটা কেন হয় না জানেন? এটার কারণ হলো, ওটা আবার এখন আলোচনাটা একটু, সেটা হলো কি লটারি। আপনি কালকেই সাজ্জাদ আলী বা সুজাত আলী যে কমিশনার বলছে লটারির মাধ্যমে সবাই নিয়োগ দেওয়া ট্রান্সফার দেওয়া হয়েছে, এখন কেউ রাস্তায় চিনে না।
এখন ওই হবিগঞ্জের ওই লোক যে গেছে ও তো হয়তো রাস্তাঘাটই চেনে না, কে এটাই চেনে না। সেখানে যদি হবিগঞ্জ চেনে বা এই ছেলেটা যে ক্লেম করতেছে বা হবিগঞ্জের সাথে সম্পৃক্ত হতো, তাহলে তার বডির মধ্যে রিয়াকশন হতো। এই লোকের মধ্যে কোনো রিয়াকশনই হয়নি। এমন একটা লোক ওখানে গেছে যে ওইটার সাথে ওই মাটি, ওই হবিগঞ্জের মাটি বা ওই এলাকার আবহাওয়া বুঝতে পারেনি যে সে এরকম যে একজন লোককে ছেড়ে দিতেছে বা সে বেয়াক্কেল হয়েছে। কিন্তু যদি এইটা লটারি না হয়, যদি যোগ্যতার ভিত্তিতে হইতো, তাহলে কিন্তু এটা ঘটতো না। আপনি এখন বাংলাদেশের প্রশাসন চলো লটারিতে, এটা লটারি প্রশাসন বলে। প্রশাসন বুঝলাম, লটারি প্রশাসন দুর্বল, কিন্তু মানে আমাদের বুঝ হওয়ার পরে কোনটা কোথায় বলতে হয়, কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমরা বুঝি। এই জুলাই জঙ্গিরা এরা এতটাই বেপরোয়া যে তারা খুন করেছে এবং সেটা বলছে পুলিশ স্টেশনে বসে, তারা কাউকে তোয়াক্কা করছে না। এই যে ভয়ের সংস্কৃতি, এই যে মব, এদের নিয়ন্ত্রণ এদের হাতে আবার মানে আবু সাইদ হয়ে যায় কিনা তারেক জিয়া? মানে এইটা এই 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 তারেক রহমান এই ধরনের, আমার ধারণা তার নিরাপত্তা ঠিক আছে এখন পর্যন্ত। যেটা মানে তারেক রহমানের উপরে এই ধরনের লোকেরা সাহস করবে এটা আমার মনে হয় না। তবে আমি আপনাকে একটা কথা বলছি, তারেককে যদি কেউ হার্ম করতে চায়, একটা একটা দুইটা কারণে হার্ম করতে চাইবে। একটা হলো তাকে একদম শেষ করে দেওয়া, মানে একটা চ্যালেঞ্জ শেষ করে দেওয়া। আরেকটা হলো যে তাকে যদি হার্ম করা যায়, এটা হলো বিএনপির বা এই ধরনের মতবাদকে বা ভারত বিরোধী বিদ্বের যেটা উনি প্রতীক, এটাকে আরো করা, যে এটার জিগির তোলা। এখন সেখানে অবশ্যই উনি রিস্কে আছে। উনি তো রিস্কটা হলো ওনাকে কোনো হার্ম করতে পারলো এক ধরনের, একদল খুশি, একদল ফায়দা নিবে, আর মানে যে কোনো ভাবে হার্ম করতে পারলে ফায়দা নেবে। এরা তো ভয়ের মধ্যে আছে। আপনি এদের কিন্তু কথাগুলো যদি ধরেন, এরাও কিন্তু ভয়ের মধ্যে আছে। ভয় থেকে কিন্তু এই ধরনের রিয়াকশন গুলো দেখায়। যখন আপনার দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু আপনি উল্টাপাল্টা কথা বলতে থাকেন। আপনি একে স্বাভাবিক লোক মনে হয়েছে, তার একটা লোকরে যখন ধরেছে তখন তো সে মনে করছে যে এই লোকরে যখন ছাড়ে জানবে কালকে আমাকে ধরতে আসবে। এই ভীতি থেকেই তো সেই কাজগুলো করতেছে। সো এইটার জন্য তারেক রহমানের সিকিউরিটি এটা না, আমার কাছে মনে হয় এরা তো মব, এরা তো এবং মূর্খ মব। এদেরকে দমন করাটাই এখন হলো, কারণ এখনই সময় এদের দমন করার, কারণ এরা ভয় পাইছে। এরা ভয় পেয়েছে, ভয় না পাইলে কিন্তু তারা এরকম করতো না। ওকে, না সেরকম হুমকি দমকি দেওয়া, যাই হোক, সে অ্যারেস্ট হয়েছে শোনা যাচ্ছে, আমাদের দর্শকরা মন্তব্য করছিলেন। সাইফুল আমিন ভাই, আমরা একদম শেষ দিকে, যদি ইলেকশন হয় সেখানে আওয়ামী লীগ কি ইলেকশনে বাধা দেবে কিনা? মানে আপনি বলছিলেন এই কথার মধ্যেই, কিন্তু তারেক জিয়ার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে ভারতের আশীর্বাদ এবং ভারত অবশ্যই শেখ হাসিনা মতামত নিয়েছে এবং নিয়ে শেখ হাসিনা হয়তো সমর্থন দিয়েছেন বলেই তো এটা ঘটেছে। পুরো বিষয়টা যত পীড়িতের কাঁঠালের আঠা আমরা যাই দেখতে পাচ্ছি, এটা আসলে ঘটেছে শেখ হাসিনা কেন্দ্রিক। তো ইলেকশন যদি হয়, তো সেই ইলেকশনে কি আসলে আওয়ামী লীগ কোনো প্রকার বাধা দেবে? অংশগ্রহণ তো করবেই না, কি মনে হয় এটা দিয়ে যদি আমাদের? আমি দুটো পয়েন্ট বলি। ইলেকশন যদি হয়, আওয়ামী লীগ অবশ্যই বর্জন শুধু না, বাধা দেবে, এটা নিয়ে আপনি নিশ্চিত থাকেন। সেটা আওয়ামী লীগ কতটা স্ট্রংলি বাধা দেবে সেটা আমি জানি না, কিন্তু বাধা দেবে এটা নিয়ে আমি মোটামুটি আওয়ামী লীগের যতটুকু তথ্যগুলো জানি, তারা ইলেকশন হতে দেবে না, মানে ফেব্রুয়ারি ইলেকশন হতে দেবে না। এটা হলো তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হতে দেবে না তারা। এইটা নিয়ে আপনি নিশ্চিত থাকেন। কিন্তু একটা কথা হলো যে যদি এর পরেও করতে চায়, তাহলে কি হবে? তাহলে মারামারি হবে। কারণ আপনার একটা অর্ধেক জনগোষ্ঠীকে আপনি বাইরে রেখে যখন হবে, তখন এটা অন্যান্য সময় যেরকম মারামারি হয়েছে, এটাও তেমন করেই হবে। অন্য সময় তো ধরেন বিএনপি প্রকাশ্যে থেকে কিছু করে নাই, কিন্তু এরা তো প্রকাশ্যে না, এরা তো এমন জায়গায় আছে যে তাদের এখন থাকার জায়গা নেই। আপনি শুনলে আসছে, বিলের মধ্যে, আমি এক ছেলের সাথে কথা বলছি, সে বিলের মধ্যে গত 10 মাস ধরে বিলের মধ্যে থাকে। বিলের কিসের বিল জানেন? ওই যে মাছ ধরার কি যেন একটা ইয়ে হয় না, ওইটার মাছ ধরার, হ্যাঁ ওইটার মধ্যে সে থাকে 10টা মাস ধরে। তার জীবনের একটাই মাত্র যোগাযোগ ব্যবস্থা, সে হলো তার কাছে কয়টা সিম আছে, আজকে এটা খোলে, কালকে ওইটা দিয়ে কথা বলে। আর তার কোনো সঙ্গী নাই। সে ওখানে মাছ ধরার ইয়ার মধ্যে, যেখানে জেলে না তো ওরা কি মাছ যেন ধরা, ওই যে মাছের ঘের হয় বড় বড়, না রক্ষণাবেক্ষণের ছোট ছোট ঘর হয়, কুড়ে ঘর না, ওটা মাছ ধরে কি যেন একটা, ওই যে উঠায় আর কি, নিচে পানিতে দেয়, আবার উঠায় দেয়, ঝাঁকি দিয়ে মাছ উঠায় আর কি, ঝাঁকি মতো করে উঠায়, ওইরকম করে মাছ ধরে আর কি ওইখান থেকে। ওদের সাথে সে থাকে,
ওরা যে রান্না করে ওটা খায়, ওরাই ওকে আশ্রয় দিয়ে রাখছে। বলেন তো এটা কয়দিন? আমি যে যার কথা বলছি সে একটা নাম করা কলেজের কিন্তু মাস্টার্সে পড়ুয়া ছাত্র, তো তার সে তো পড়াশোনার জীবন নাই, তার কোনো জীবন নাই। এখন এই ছেলেটা আজকে ওইখানে যায় শুধুমাত্র ওরা যায় যে জিনিস খায়, ওরা যেটা খায় এটার মধ্যে সে তার জীবন যাপন করতেছে ওই একটা বিলের মধ্যে। আপনি বলেন এইটা যখন রিয়াক্ট করবে, এটা লাইক এটা এটা ব্লাস্ট করবে। যদি এদেরকে বাদ দিয়ে আপনি এত ডেসপারেট হয়ে যাবে, আপনি ডেসপারেট লোককে কিন্তু ঠেকাতে পারবেন না। এবং আমি কল্পনা করতে পারতেছি না, যেমন ধরেন আপনি সাজ্জাদ আলী বা সুরজ আলী, আমি লোকটার নামই ভুলে যাই, কমিশনার, সে কালকে একটা কথা বলছে কি জানেন? সে বলছে আমরা যদি আগামী 45 দিন এর মধ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে না আনতে পারি তাইলে নির্বাচনটা ভালো হবে। মানে কি বললো তাইলে? আপনি যদি উল্টা দেন, তার মানে তারা আনতে পারতেছে না, মানে সন্দেহ আছে তার মনে। আমরা যদি আগামী 45 দিনের মধ্যে আইন শৃঙ্খলা ভালো করতে পারি তাইলে ভালো নির্বাচন হবে, আর যদি না পারেন কি হবে? নির্বাচন। আর আওয়ামী লীগ যেটা ধরেন একটা জিনিস কি জানেন, আওয়ামী লীগের এই যে সেন্ট্রাল লিডারশিপ আছে এদের নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু এরা কোনো কিছু করলে হবে না। এটা শেখ হাসিনাকেই ফোরফ্রন্টে আসতে হবে এবং শেখ হাসিনাকেই তার কর্মী বাহিনীকে আহ্বান জানাতে হবে। তখন দেখবেন যে টোলটাই উল্টেছে, মাছ ধরার টং। রাইট। হ্যাঁ, অনেক ধন্যবাদ সাইফুল আমিন ভাই, আপনি আমাদেরকে অনেকগুলো বিষয়ে সমৃদ্ধ করলেন এবং জুলাই জঙ্গিদের অবস্থান, তারেক জিয়ার অবস্থান, আওয়ামী লীগের অবস্থান এবং ইলেকশন, এই বিষয়গুলো আমরা বুঝলাম। দেখা যাক সামনে কি হয়। এবং দর্শকদের বলে রাখি সাইফুল আমিন ভাই আরেকটা জিনিস আমি আচ্ছা অ্যাড করি এখানে, কিন্তু আরেকটা জিনিস আপনার কেন আমি এটা অ্যাড করতেছি, কেন একটা অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যাবে, এটার কারণ শুধু ভারতের ব্যাপার না। এখানে কিন্তু তারেক রহমানের আপনি বক্তৃতাটা যদি দেখেন, ওটা অ্যানালাইসিস করেন, সে কি বলছে? সে বলছে আই হ্যাভ এ প্ল্যান অর উই হ্যাভ এ প্ল্যান। মানে প্রথম আই হ্যাভ এ প্ল্যান, পরে উই হ্যাভ এ প্ল্যান। এই যে প্ল্যান, তার যে একটা প্ল্যান আছে, সেই প্ল্যান, সে যদি ধরেন প্রধানমন্ত্রী, সে প্রজেক্টেড প্রধানমন্ত্রী, সে ধরেন এখন সে যদি প্রধানমন্ত্রী হয়, তার কি সাধারণ সেন্স না? যদি আমার আপনার মধ্যে এই সেন্সটা আসে যে আমি যদি একটা দলকে এবং বিগ পার্সেন্টেজ অফ পিপলকে আমি বাইরে রাখি, তাহলে আমার প্ল্যান বাস্তবায়ন করতে পারবো? সম্ভব না। 15 ফেব্রুয়ারি নির্বাচন করে তার মা কিন্তু ক্ষমতা করতে পারে, সংহত করতে পারে। 3 মাসের মধ্যে ওনাকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে না? সবাই শেখ হাসিনাকে দায়ী করে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের জন্য, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার তো আসলে বাতিল করছিল খালেদা জিয়া। প্রথম বলেছিল যে এটা হলো পাগল এবং ছাড়া, শিশু ছাড়া তত্ত্বাবধায়ক সরকার কেউ সমর্থন করতে পারে না। এটা তো উনি প্রথম বলছিলেন।